স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস চন্দ্র সরকার। ওমানে বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপে সংরক্ষিত নারী আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনিকে মুক্ত করা হয়েছে। সাপ্তাহিক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিনা। বলেছেন বিষয়টি বিব্রতকর। একই সাথে বাংলাদেশের নেতৃবৃন্দ ও উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা বিদেশে গেলে তাদের সঙ্গে সভা করার ক্ষেত্রে স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। অনুমতি ছাড়া রাজনৈতিক সভা করার অভিযোগে ওমানে আটকের 2 দিন পর 16 বাংলাদেশিকে মুক্তি দিয়েছে দেশটির পুলিশ। এর আগে বুধবার ছাড়া পান চট্টগ্রামের সংরক্ষিত মহিলা আসন 19-এর এমপি খাদিজাতুল আনোয়ার সনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বিষয়টি বিব্রতকর বলে উল্লেখ করেন মুখপাত্র। আমাদের যে ওমানস্থ বাংলাদেশ দূতাবাস তারা এই ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে মাননীয় সংসদ সদস্যকে রিলিজ করেন। মাননীয় সংসদ সদস্য এবং 17 জন সদস্য যারা গ্রেফতার হয়েছে তারা সবাই কিন্তু এখন রিলিজড আছে। যে বাংলাদেশের নেতৃবৃন্দ এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধিবৃন্দরা যখন বিদেশ সফর করেন তাদের সাথে সাক্ষাৎ এবং তাদের সাথে সভা করার ক্ষেত্রে প্রবাসীরা স্থানীয় যে আইন কানুন আছে তা যথাযথভাবে মেনে চলবেন, যাতে তাদের কোনো এরকম ধরনের কোনো বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন না হতে হয়। কারণ পরিস্থিতিটা প্রবাসী বাংলাদেশিদের জন্য যেমন বিব্রতকর, তেমনি আমাদের বাংলাদেশ সরকারের জন্য একটি ব্রিফিংয়ে সেহেলি সাবরিন জানান, বঙ্গবন্ধুর খুনিদের ফেরানোর বিষয়ে যুক্তরাষ্ট্র ও কানাডার পক্ষ থেকে রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি দেখা গেছে। এ ব্যাপারে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের সরকারের পক্ষ থেকে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরী এবং নূর চৌধুরীকে যথাক্রমে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি এবং উক্ত দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস হাই কমিশনের মাধ্যমে নিয়মিতভাবে এই আত্মস্বীকৃত খুনিদের প্রত্যাবাসনের বিষয়ে দাবি জানিয়ে চলেছে। এছাড়া তিস্তা নদীর উপর ভারতের প্রকল্পগুলো নিয়ে ভারতের কাছে নোট ভার্বাল পাঠিয়ে জানতে চাওয়া হলেও এখনো কোনো উত্তর আসেনি বলেও জানান সেহেলি সাবরিন। তিস্তা নদীর পানি বণ্টন সংক্রান্ত বিষয়ে ঐক্যমতে পৌঁছানোর ব্যাপারে অর্থবহ সংলাপ শুরু করতে ভারত সরকারকে যে সুপারিশ করেছে তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশগামী যাত্রীদের ইমিগ্রেশনের জন্য স্লট বুক করতে অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেম চালু করল ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ। ফলে পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে আসতে যাত্রীদের আর দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। বৃহস্পতিবার ল্যান্ড পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া LPAI এর চেয়ারম্যান আদিত্য মিশ্র পেট্রাপোল বন্দরে LPAI এর নতুন কাউন্টারের উদ্বোধন করেন। এখন থেকে ভারত থেকে যেসব যাত্রীরা বাংলাদেশে যাবেন তারা 1 সপ্তাহ আগে থেকেই নিজেদের মোবাইল নম্বর দিয়ে LPAI এর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন বা স্লট বুকিং করতে পারবেন। যাত্রীরা তাদের সুবিধামতো স্লট বুক করে সরাসরি ইমিগ্রেশনের জন্য কাউন্টারে আসতে পারবেন। তাদেরকে আর দীর্ঘ সময় ধরে রাস্তায় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। इससे जो पैसेंजर्स है उनको क्विक क्लियरेंस मिलेगा और साथ में पैसेंजर्स को अन्य फैसिलिटीज़ है और ये इनिशियल जो हम ये प्लान कर रहे हैं ये फ्री ऑफ कॉस्ट है। इसके लिए पैसेंजर्स को कोई भी अभी रुपए नहीं देना पड़ेंगे। অবশ্যই সুবিধা হবে। আগে থেকে স্লট বুকিং করে রাখলে পরে আমরা সময় মতন এখানে চলে আসলে আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না, যদি মানে ভেতরকার ব্যবস্থাটা ঠিকঠাক থাকে আর কি। মালয়েশিয়ায় প্লাইউড নিয়ে দ্বন্দ্বের জেরে ইন্দোনেশিয়ান শ্রমিকের ছুরিকাঘাতে বাংলাদেশি নিহতের অভিযোগ উঠেছে। এই ঘটনায় 53 বছর বয়সী ইন্দোনেশিয়ান নাগরিককে গ্রেপ্তারের পর 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা যায় 29 জুলাই স্থানীয় সময় দুপুর 2টায় প্লাইউড নিয়ে তর্কের সময় 31 বছর বয়সী সুমন মিয়াকে ছুরিকাঘাত করে ওই ব্যক্তি। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার বাসিন্দা সুমন মালয়েশিয়ায় একটি নির্মাণ সাইটে কর্মরত ছিলেন। ময়নাতদন্তের জন্য সুমনের মরদেহ সুলতান আব্দুল হালিম হাসপাতালে রাখা হয়েছে। লেবাননের বৈরুত বন্দরের সেই ভয়াবহ বিস্ফোরণের 3 বছর পূর্ণ হচ্ছে 4 আগস্ট। একটি বিস্ফোরণ একটি দেশের গোটা অর্থনীতিতেই ধস নামিয়েছিল। লেবাননে বসবাসরত বাংলাদেশিদের অর্ধেকেই দেশে ফিরতে বাধ্য হয়েছিলেন। এখনও যারা বসবাস করছেন তারা কেমন আছেন সেটি লেবানন থেকে সহকর্মী বাবু সাহার বিস্তারিত রিপোর্টে জানছি আমরা। বাবু সাহা, লেবাননের অর্থনৈতিক পরিস্থিতির সবশেষ তথ্য জানাবেন। দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা এই 3 বছরে কতটা ঘুরে দাঁড়াতে পারল? ধন্যবাদ দেবাশিস আপনাকে। লেবাননে গত 3টি বছর ধরে এদেশে অর্থনৈতিক মন্দা পাশাপাশি বৈরুত বন্দরের যে ভয়াবহ বিস্ফোরণ, এই বিস্ফোরণের কারণে কিন্তু লেবাননের স্থানীয় জনগণ সহ দেশটিতে কাজ করতে আসা
সব দেশের শ্রমিকই কিন্তু বিপর্যস্ত জীবনযাপন করছে। বিশেষ করে এদেশের সবচেয়ে বেশি যে সংকট সেটা হলো ডলার সংকট, মানে অর্থনৈতিক মন্দা। এই অর্থনৈতিক মন্দার কারণে যে প্রবাসীরা গত 3টি বছর ধরে এখানে খুবই খারাপ অবস্থায় তারা জীবনযাপন করছে। যেখানে একজন প্রবাসী বেতন ছিল আগে $500 থেকে $700, সেটা কিন্তু নেমে $1 থেকে $150 বা $200 এসে পড়ছে, আর তার থেকেও আরো কম। কিন্তু এই 2023 সালের দিকে প্রবাসীদের বেতন আমরা দেখেছি যে অনেকেই এই দেশের যে প্রতিষ্ঠানগুলো তারা ডলারে বেতন দেওয়া শুরু করেছে। এখন একজন প্রবাসী বিশেষ করে তারা আগে যেখানে $500 পেত, এখন কিন্তু বর্তমানে $250, $300, $400 কিন্তু তারা বেতন পাচ্ছে। তো এই অবস্থায় কিন্তু প্রবাসী বাংলাদেশিরা আগের চেয়ে একটু সুবিধাজনক অবস্থায় কিন্তু এখন আছে বলে এখনো আছে। তারপরেও কিন্তু এই দেশের যেহেতু এখনো সরকার গঠন হয়নি, সেহেতু কিন্তু অর্থনৈতিক মন্দা কিভাবে দূর হবে বা কি ব্যবস্থা নেবে সেটা এখনো কিন্তু আমরা প্রবাসী বাংলাদেশিরা আমরা কিছু বুঝতে উঠতে পারি। তারপরেও কিন্তু দেশের প্রতিষ্ঠানগুলো যেহেতু এখন এই মুহূর্তে ডলারে বেতন দিচ্ছে, সেহেতু প্রবাসী বাংলাদেশিরা মোটামুটি আগের থেকে এখনো সুবিধাজনক অবস্থায় আছে। তাছাড়া অনেক প্রবাসী কিন্তু এদেশ ছেড়ে চলে গিয়েছে, চলে যাওয়ার পরও তারা বাংলাদেশে চলে গিয়েছে। এখন তাছাড়া নতুন করে কিন্তু প্রবাসী এদেশে প্রবেশ করছে, বিশেষ করে যেখানে বাংলাদেশে যাওয়ার পর সেখানে কর্মসংস্থানের সুযোগ না পায় তারা কিন্তু আবার লেবাননে প্রবেশ করছে। এবং অনেক প্রবাসী আছে যারা দূতাবাসের যারা টুরিস্ট ভিসায় আছে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ দূতাবাস তাদেরকে বারণ করেছে যেন টুরিস্ট ভিসা না আসে, সেক্ষেত্রে তাদের এই দেশে কাজকর্মের ক্ষেত্রে অনেকটা সমস্যা হবে। তবে বাংলাদেশে এদেশে প্রবাসীরা বর্তমানে আমি এক কথাই বলবো যে অন্তত আগের 2টি বছরের চেয়ে বর্তমানে এই 2023 সালে তারা অনেকটা সুবিধাজনক অবস্থায় আছে, বিশেষ করে কারণ তাদের ডলারে বেতন দিচ্ছে। ধন্যবাদ বাবু, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। 358 জন মুসল্লিকে নিয়ে বাংলাদেশ বিমানের শেষ হজ ফ্লাইট অবতরণ করলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এর মাধ্যমে সম্পন্ন হলো 2023 সালের বাংলাদেশ বিমানের হজ ফ্লাইট। হজের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন শেষ ফ্লাইটে দেশে ফেরা হাজিরা। বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সকাল 9:10 358 জন যাত্রী নিয়ে এবছর এটি বাংলাদেশ বিমানের সবশেষ হজ ফ্লাইট। দেশে ফেরা হাজিদের বরণ করে নেওয়া হয় ফুল আর জমজমের পানি দিয়ে। মুসল্লিরা হজের সকল ধরনের ব্যবস্থাপনায় সন্তুষ্টি জানান। কোনো সমস্যা ছিল না, ভালোই করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কবুল করে আলহামদুলিল্লাহ। শারীরিক, মানসিক, আর্থিক সব কষ্টের বিনিময়ে হজটা। বিশ্ববাসীর জন্য করলাম, সরকারের জন্য করলাম, বাংলাদেশের উন্নতির জন্য করলাম। এত অল্প বয়সে হজ করতে পারবো কখনো কল্পনা করতে পারি নাই। আমার অনেক বেশি সৌভাগ্য মনে হয় আমি এত অল্প বয়সে হজ করছি। জীবনে প্রথমবারের মতো হজ করতে পেরে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি অনেকেই। আক্ষেপ ছিল কাবা শরীফের হাজরে আসওয়াদ পাথর ছুঁয়ে না দেখতে পারার। অটোমেটিক কান্না চলে আসবে, এটা আপনি গেলে আপনার অটোমেটিক কান্না চলে আসবে। এতদিনের স্বপ্ন ছিল সেটা পূরণ হয়েছে। হজ যাত্রীদের ঝক্কিমুক্ত সার্বিক সেবা প্রদান করতে পেরে তৃপ্তির কথা জানায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়া, সৌদি আরব থেকে আসা, এর মধ্যবর্তী অবস্থানে যে 1 মাস সম্মানিত হজ যাত্রীগণ সৌদি আরবের পবিত্র মক্কা নগরী মদিনা, সেখানে তাদের অবস্থান সবকিছু মিলিয়ে কোনো ধরনের কোনো হয়রানির শিকার হইতে হয় নাই, কোনো ব্যবস্থাপনার শিকার হইতে হয় নাই। এবার বাংলাদেশ থেকে মোট 1,22,872 জন হজ করতে যান, যার মধ্যে বাংলাদেশ বিমানে যাত্রী ছিলেন 61,168 জন। বিমান বাংলাদেশের 164টি ফিরতি ফ্লাইটে হাজি ফিরেছেন 60,660 জন। হজ করতে গিয়ে সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন 119 মুসল্লি। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা নানা ক্ষেত্রে সফলতা পেয়ে সুনাম কুড়াচ্ছেন। তারই ধারাবাহিকতায় পর্তুগালের ক্রিকেটের উন্নয়নেও অবদান রাখছেন একদল বাংলাদেশি। প্রবাসীদের উদ্যোগে গঠিত ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব খেলছে দেশটির প্রথম বিভাগের টুর্নামেন্টও। এমনকি এই দল থেকে পর্তুগালের জাতীয় দলের সুযোগ পেয়েছেন বাংলাদেশিরা। পর্তুগাল থেকে সহকর্মী জহুরুল ইসলাম মুনের প্রতিবেদনে বিস্তারিত। ক্রিকেট পাগল জাতি হিসেবে বাংলাদেশিদের বেশ সুনাম রয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে তা এখন পৌঁছে গেছে ইউরোপের দেশ পর্তুগালেও। This is a huge shot into the leg side, whipped away by Ashraful Rupu, and this goes all the way and it's another 6 runs. দেশটির অলিগলিতে নিজেরা ক্রিকেট খেলেন,
পাশাপাশি ক্রিকেট আঙ্গনে উদীয়মান পর্তুগালে গড়ে তুলেছেন পেশাদার ক্রিকেট ক্লাব। প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে গঠিত ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব খেলে প্রথম শ্রেণীর টুর্নামেন্টে। আর নতুনদের জন্য বলা হচ্ছে যে যারা এই ক্লাবে প্রফেশনালি খেলতে ইচ্ছুক তারা সবসময় ক্লাবের পেজ আছে, ফেসবুক পেজ ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব, ওইখানে নাম্বার আছে, ওই নাম্বারটাতে যোগাযোগ করতে হবে ফার্স্ট। আর ডেফিনেটলি ট্রায়াল দিতে হবে। ট্রায়ালের পরে আমাদের কোচ আছে, আমাদের ক্যাপ্টেন আমি নিজে আছি, আমাদের আরও প্লেয়াররা আছে, সলিড যারা সিগনেচার প্লেয়ার আছে, সবাই মিলে আমরা দেখে তারপর আমরা ক্লাব সিলেকশনটা করে থাকি। আমাদের ক্লাবটা টু বি অনেস্ট অনেক বেশি অর্গানাইজড অ্যান্ড আমরা সবাই একসাথে খেলি এবং আমরা ট্রাই করি হার জিত যেটাই হোক আমরা পজিটিভলি নেওয়ার জন্য এবং নতুন শিকার জন্য। 2019 সালে গঠিত হয় ক্লাবটি। এবছর ইউরোপিয়ান ক্রিকেট নেটওয়ার্কের উদ্যোগে টি10 টুর্নামেন্টে তৃতীয় হয়েছে। জাতীয় লিগে গতবার হয়েছিল রানার্স আপ। এমনকি ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব থেকে পর্তুগালের জাতীয় দল মাতাচ্ছেন প্রবাসী বাংলাদেশের ক্রিকেটার আশরাফুল মামুন রূপু। যারা এখানে প্লেয়াররা আছে তারা নিজেদের খরচার মধ্যে এখন নিজেরা টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করে এবং তারা ভালোই পারফরমেন্স করছে। এখন আমরা যদি একজন ভালো স্পন্সর পাই, আমরা যদি ভালো আমাদের ফান্ডিংটা আসে, আমরা যেহেতু বাংলাদেশি একটা ক্রিকেট টিম, সো আমরা দ্যাট মিনস আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি। সো আমরা চাই যে বাংলাদেশের যে কমিউনিটির যারা আছেন তারা আমাদের সাথে থাকবেন। অবশ্য পৃষ্ঠপোষকতার অভাবে প্রতিনিয়তই নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে ক্লাব কর্তৃপক্ষকে। জহুরুল ইসলাম মুন, যমুনা নিউজ, পর্তুগাল। সাবেক সংসদ সদস্য প্রয়াত আব্দুল জব্বারের স্ত্রীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ফ্রান্সে আয়োজন করা হয়েছে। আব্দুল জব্বার সাহেবের স্ত্রী আয়েশা বেগমের 19তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রাজধানী প্যারিসের অবারভিলা বাংলাদেশি কমিউনিটিতে জামে মসজিদে হয় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সহ সভাপতি ও খতিব সালে আহমেদ চৌধুরী। দোয়া পরিচালনা করেন যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বেলাল একাডেমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হাফিজ। এতে আরও অংশ নেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে দিনব্যাপী সমুদ্র ভ্রমণ আয়োজন করা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের সংগঠন আইসা এবং ব্যবসা প্রতিষ্ঠান বিডি ফার্নিচার ও মন্ট্রিয়াল ট্রাভেলসের উদ্যোগে হয় এই আয়োজন। এতে অংশ নেন 2 শতাধিক ফ্রান্স প্রবাসী বাংলাদেশি। ঐতিহ্যবাহী ট্রিটেড সমুদ্র সৈকতে হয় এই আয়োজন। দিনব্যাপী আয়োজনে প্রবাসীরা মেতে ওঠেন আনন্দ উল্লাসে। দেশাত্মবোধক আধুনিক গান, ইসলামী সঙ্গীত ও কৌতুক সহ ছিল নানা সাংস্কৃতিক পরিবেশনা। আরও ছিল খেলাধুলার আয়োজন। আইসার পরিচালক ওবায়দুল্লাহ কাওয়েস, বিডি ফার্নিচারের পরিচালক মিয়া মাসুদ এবং মন্ট্রিয়াল ট্রাভেলসের স্বত্বাধিকারী ইব্রাহিম হাসান সমুদ্র ভ্রমণে অংশ নেয় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন লুৎফর রহমান, মোহাম্মদ নূর, নাজমুল কবির, কামরুজ্জামান, মোসাদ্দেক, সাইফুল সহ অনেকে। যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের সন্দ্বীপ প্রবাসীদের সংগঠন সন্দ্বীপ সোসাইটি ইউএসএ এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মিলন মেলা। প্রায় 3000 প্রবাসী বাংলাদেশি অংশ নেন এই আয়োজনে। 20টি বাসে চড়ে ব্রুকলিনের ম্যাকডোনাল্ড অ্যাভিনিউ থেকে রকল্যান্ড স্টেট পার্কের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। দিনব্যাপী প্রবাসীদের জন্য ছিল নানা আয়োজন, খেলাধুলা, গল্প, আড্ডায় মাতেন প্রবাসীরা। শিশু, পুরুষ ও মহিলাদের জন্য ছিল বৈচিত্র্যময় নানা প্রতিযোগিতা। এছাড়াও ছিল রাফেল ড্র। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল হান্নান পান্না। আয়োজন পরিচালনা করেন মোহাম্মদ আলাউদ্দিন। আরও বক্তব্য রাখেন মোহন চৌধুরী, আমজাদ হোসেন, মোহাম্মদ ফরহাদ, ফিরোজা আহমেদ, এমলাক হোসেন ফয়সাল সহ অনেকে। পরে বিজয়ীদের দেয়া হয় পুরস্কার। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।